ভারত সফর ফলপ্রসূ হয়েছে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। তিস্তার পানি বন্টন সমস্যা অচিরেই সমাধান হবে। বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা সহ ৩ নদীর পানি। স্বল্প মেয়াদে বন্যার কবলে মৌলভীবাজার, পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা। এবং বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া বাদ। সবাইকে স্বাগত এশিয়া নিউজের দর্শক। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে দ্বিপক্ষীয় সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে আরও গভীরভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী জানান, সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা এবং অভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে। ঘোষণা প্রদান করা হয়। গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়নে যার সুফল দুই দেশের জনগণ আজ ভোগ করছে। বিশেষ করে 2023 সালে দুই দেশের সম্পর্কে নতুন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক করে এবার আমি প্রণব মুখার্জির দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়ার তিস্তা পানি ভাগাভাগি কোনো সম্পর্ক না, আমরা গোটা আমাদের যে তিস্তা প্রজেক্ট, সেই তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব এবং সে বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি। বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ক্ষেত্রে ই-ভিসা চালু এবং রংপুরে ভারতের একটি নতুন সহকারী হাই কমিশন প্রতিষ্ঠা করা। এতে করে মনুষ্য রোগীদের ভিসা আগের চেয়ে দ্রুত পরীক্ষা করানো যাবে এবং স্বল্প সময়ের মধ্যে ভ্রমণ করা সম্ভব হবে। এবার বন্যা পরিস্থিতির খবর। সিলেটের সুরমা কুশিয়ারা সোমেশ্বরী নদীর 6 পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। তবে ভারী বৃষ্টি কমে যাওয়ায় সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্বল্প মেয়াদে বন্যা। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, 2 দফা বন্যার পানি সরে যাওয়ার আগেই জুলাইয়ের শুরুতে উজানের ঢলে আবারও হতে পারে বন্যা। চেরাপুঞ্জি ও আসামে ভারী বৃষ্টির সঙ্গে উজানের ঢল। তবে কয়েকদিনে পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারের অবস্থা নাজুক হচ্ছে। দর্শক, বন্যা পরিস্থিতির আর খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, রংপুরে বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। বন্যা পরিস্থিতির কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। আমরা এসেছি গঙ্গাচড়ার, আমরা মহিপুর ব্রিজের পাশেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়েছে। এই তিস্তার চরে আমরা এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদী ছিল না। এবারের বন্যায় কিন্তু এবারে নদী সৃষ্টি হয়েছে। এখানে কিছু বাড়িঘর ছিল, ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন গাছগাছালি ছিল, সব কিন্তু বিলীন হয়ে গেছে। তো এখানকার লোকজন বলছেন যে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়ে এখানে যে বসবাস করছি, এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয় যে তাদের যথেষ্ট ত্রাণ রয়েছে, কিন্তু ত্রাণ জেলা প্রশাসনের কাছেই রয়েছে, কিন্তু জনগণের কাছে পৌঁছানো, এমনটি অভিযোগ তারা করেছেন। এখানকার চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন এলাকায় তিনি ঘুরে দেখেছেন, কিন্তু ত্রাণ দেওয়ার সামর্থ্য তার হয়নি, কারণ সরকারের পক্ষ থেকে ত্রাণ দেওয়া না হলে কিছু করার থাকে না। আরও একটি বিষয় বলে রাখি যে আমরা তিস্তার মহাপরিকল্পনার কথা সবাই বলেছেন, সরকারও যদি চেষ্টা করছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি এই এলাকার দুর্ভোগ কিন্তু কমবে না। আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক লোকজন বাড়িঘর ভেঙে এখনও নিয়ে যাচ্ছে। তাদের দুর্ভোগটা এমন, যদিও আমরা যে এলাকায় দাঁড়িয়েছি এখানে পানিতে নিমজ্জিত ছিল, আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে প্রায় 10 ফুট উপরেই পানি ছিল। এখানে বাড়িঘরও ভেঙে গেছে, এখানে পাড় ভেঙে গেছে, লোকজন বাড়িঘর সরাচ্ছে। তারা বিভিন্ন ধরনের দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে তাদের যে উঠতি ফসল ছিল এই এলাকায় বাদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদামের কিন্তু আমরা উপরে দেখেছি যে বাদাম ক্ষেতের উপরে এখন 2-3 ফিট করে বালু জমেছে। সেক্ষেত্রে কিন্তু বাদাম তারা তুলতে পারছেন না। বাদাম কিন্তু পচে যাচ্ছে। এখন বাদাম পচে আবার সেখান থেকে আবার নতুন করে চারা বের হচ্ছে। তারা বলছেন যে আমরা যে দুর্ভোগে পড়েছি, সরকারের পক্ষ থেকে কিন্তু
কিন্তু ত্রাণের ব্যবস্থা করা দরকার ছিল, কিন্তু কোনো ধরনের ত্রাণ আমরা পাইনি। যে বাড়িঘরগুলো ভেঙে গেছে সে বাড়িঘর মেরামত করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস তারা আসেনি। আমরা যে এলাকাগুলোতে ঘুরে দেখেছি যেখানে পর্যাপ্ত পরিমাণ রাস্তা ছিল, এখানে আবাদি জমি ছিল, যদিও কিছু পাট যে পাটগুলো একটু লম্বা হয়েছে সে পাটের মাথাগুলো হয়তো বা এখন সবুজ দেখা যাচ্ছে, কিন্তু আমরা এখানে অনেক ভুট্টা যারা তুলতে পারেনি সেই ভুট্টাগুলো পচে গেছে, সেখান থেকেও বীজ বের হচ্ছে। এরা নানান ধরনের সবজিও কিন্তু ছিল, এখানে সবজিগুলো কিন্তু পচে গেছে আমরা দেখতে পেয়েছি। পানি নামার সঙ্গে সঙ্গে কিন্তু বালুতে নিমজ্জিত হয়েছে, সেগুলো পচে গিয়েছে। বারবার আমরা দেখেছি যে যদিও পানি এখন 100 সেন্টিমিটার নিচে যে এলাকায় রয়েছি এবং কাউনিয়া পয়েন্টে এখানে 80 সেন্টিমিটার নিচে, তবে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে বলা হয়েছে এবং বন্যা পূর্বাভাস কেন্দ্রতে জানানো হয়েছে এখানে কিন্তু পানি আরও বাড়তে পারে যদি উজানে বন্যা হয় বা যদি বৃষ্টি হয়, আবারও কিন্তু নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হবে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সব মিলে কিন্তু আমরা যারা দেখেছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদিও সরকারের যথেষ্ট পদক্ষেপ রয়েছে কিন্তু এলাকাবাসী নানান দুর্ভোগের কথা বলেছে, তারা দুর্ভোগে পড়েছেন, কিন্তু এখানে কোনো ধরনের কোনো পর্যাপ্ত ত্রাণ বা তাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি এমনটি অভিযোগ এই এলাকার রাজ। জি বাদশাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ, তিনি সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য আমাদের জানাচ্ছিলেন। চলে যাচ্ছে পরবর্তী খবরে। বাংলাদেশের টানা 15 বছরের শীর্ষ করদাতা হাকিমপুরি জর্দার মালিক ও প্রবীণ ব্যবসায়ী হাজী মোহাম্মদ কাউস মিয়া মারা গেছেন। গেল রাত 12টা 40 মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 94 বছর। আজ জোহরের নামাজের পর ঢাকার আরমানিটোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। বাংলাদেশের যত অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, এমনটাই বলেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর এই কথা বলেন তিনি। এই সময় সংগঠনের নেতারা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতির পিতার নামের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। এরই ধারাবাহিকতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে পুরো বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একমাত্র আওয়ামী লীগের কারণেই। আমরা পেয়েছি সারা বিশ্বে লাল সবুজের পতাকা। আমরা আজকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই দিবসটি পালন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ আগে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কাজ করতেছে, আল্লাহর রহমতে এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে। আপনারা বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছেন তারা সহযোগিতা করবেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে যে কোনো দুর্যোগে পাশে থাকবেন তারা। এই 75 বছর বয়সে বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল সেই স্থানে পৌঁছতে পারে কিনা সন্দেহ আছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে আজকে আমরা 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। আওয়ামী লীগের পাশে থেকে অন্যান্য ভাতৃপ্রতিম সংগঠনের মতো বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান সৈনিক লীগের সভাপতি। কাফর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েতের উদ্যোগে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে এর আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি রেজওয়ান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ইউনুস মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েতের সাবেক সভাপতি কমিটির উপদেষ্টা আমানুল্লাহ আমান, প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক আকম আজাদ, উপদেষ্টা সোহেল চৌধুরী সহ আরও অনেকে।
B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহের রহমতুল্লাহর ওফাত দিবস উপলক্ষে ৩২তম সালানা ওরস মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৬ শহর জামিয়া আহাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে এর আয়োজন করা হয়। আঞ্জুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম মঞ্জুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এতে বক্তব্যে বক্তারা বলেন, কোরআন সুন্নাহর আলোকে শরীয়ত তরিকতের সমন্বয়ে তাসাউফ চর্চা করার ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ভারত সফর ফলপ্রসূ হয়েছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। তিস্তার পানি বন্টন সমস্যা অচিরেই সমাধান হবে। বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা সহ ৩ নদীর পানি, স্বল্প মেয়াদে বন্যার কবলে মৌলভীবাজার, পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা। এবং বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া বাদ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।